সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটা দেখো, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? আমরা কি জানি দেখো, কোথায় বদ্বীপ গড়ে ওঠে? নদীর মোহনাতে গিয়ে কিন্তু বদ্বীপ গড়ে ওঠে। কেন? বদ্বীপ হচ্ছে কিন্তু নদীর যে ক্ষয়, বহন এবং সঞ্চয়, তিনটে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঞ্চয় প্রক্রিয়ার একদম শেষ ভূমিরূপ। অর্থাৎ যেখানে নদী গিয়ে সমুদ্রের সাথে মিশছে তার আগে তার যে ভূমিরূপ গঠন, সেই ভূমিরূপটাই হচ্ছে বদ্বীপ। কি হচ্ছে দেখো, নদী তিনটে গতি। উচ্চ গতিতে সে কি করছে? ক্ষয় করছে। ক্ষয় করে কি করছে? নুড়ি, বালি, কাঁকড়, পলি, ছোট ছোট পাথর ইত্যাদি সে বয়ে নিয়ে আসছে। তারপর কি করছে? সে নদীর মধ্যগতিতে করছে বহন কাজ, অর্থাৎ বয়ে নিয়ে আসছে। এবং শেষ গতি অর্থাৎ সঞ্চয় করছে সে তার শেষ গতিতে, অর্থাৎ নিম্ন গতিতে। এবং সেই সঞ্চয় করেই সে তৈরি করছে বদ্বীপ। কিন্তু সব নদীর মোহনায় কি বদ্বীপ গড়ে ওঠে? নদীর তিনটে গতি লক্ষ্য করা গেলেও কিন্তু সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। আবার সব নদীতে কিন্তু তিনটে গতি লক্ষ্যও করা যায় না। তো আজকে আমরা দেখবো যে সব নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে উঠছে না। যেমন গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ রয়েছে, কিন্তু অ্যামাজন বা কঙ্গো নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। কেন? তার কারণগুলো চলো আমরা দেখে নিই। দেখো, প্রথম পয়েন্টটা আমি লিখেছি নদীর গতিবেগ। বদ্বীপ সৃষ্টি করতে গেলে নদীর শেষ অর্থাৎ সঞ্চয় কার্যের সময় নদীর গতিবেগ হতে হবে খুব হালকা, মৃদু। তাহলেই কিন্তু সে যে বয়ে নিয়ে এলো জিনিসগুলো, সেগুলো সে সঞ্চয় করতে পারবে। আমরা দেখতে পাই কিছু কিছু নদীর গতিবেগ কিন্তু খুব বেশি থাকে, দ্রুত থাকে, তাই কিন্তু সেই সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। অর্থাৎ সুন্দর পরিবেশ পায় না বদ্বীপ গড়ে ওঠার জন্য, গতিবেগ দ্রুত হওয়ার কারণে। তাহলে কি হবে? মোহনায় বদ্বীপ গড়ে ওঠার না মানে গড়ে উঠছে না, তার প্রধান কারণ কি? নদীর গতিবেগ। গতিবেগ যত কম হবে নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠবে। দ্বিতীয় পয়েন্টটা দেখো, নদীর দৈর্ঘ্য। স্বল্প দৈর্ঘ্যের নদীতে কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না। নদীর গতিবেগের সঙ্গে সঙ্গে নদীর দৈর্ঘ্যটাও কিন্তু অনেক বড় হতে হবে, তাই তো? নদীর দৈর্ঘ্যটা যত বড় হবে তত কিন্তু নদীর তিনটে গতি লক্ষ্য করা যাবে এবং নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠবে। তাহলে নদীর দৈর্ঘ্য কম হলে কিন্তু বদ্বীপ গড়ে উঠবে না। পরের পয়েন্টটা দেখো, পলির পরিমাণ। পলির পরিমাণ অর্থাৎ বদ্বীপ গড়ে ওঠে পলি সঞ্চয়ের ফলে, তাই তো? তাহলে পলি যদি না জমা হয় বা পলি যদি না থাকে, তাহলে বদ্বীপ কি করে গড়ে উঠবে? যে সমস্ত নদীর গতিবেগ বেশি তারা কি করছে? পলি হয়তো নিয়ে আসছে ঠিকই, কিন্তু সরাসরি নিয়ে গিয়ে তারা সমুদ্রে ফেলে দিচ্ছে। ওই যে মোহনায় তারা কিন্তু জমা করতে পারছে না। তাহলে পলির পরিমাণটা থাকলেও জমা না হওয়ার কারণে কিন্তু বদ্বীপ গড়ে উঠছে না। তাহলে যেমন পলিটা দরকার, তেমনি সেই পলি সঞ্চয়ের জায়গাও দরকার। তাহলে পলির পরিমাণ অনেক বেশি হতে হবে বদ্বীপ গড়ে ওঠার জন্য। তাহলে পলির পরিমাণ কি করে বেশি হতে হবে? দেখো, উপনদী বা নদী ক্ষয় প্রক্রিয়ায় বেশি যখন পলি সঞ্চয় বয়ে নিয়ে আসবে এবং সঞ্চয় করবে, তখনই কিন্তু বদ্বীপ গড়ে উঠবে। তাহলে পলির পরিমাণের উপরেও কিন্তু বদ্বীপ গড়ে ওঠা বা না গড়ে ওঠা ডিপেন্ড করছে। পরের পয়েন্টটা দেখো, মোহনায় মৃদু ঢাল। নদী যদি মোহনার কাছে এসে মৃদু ঢাল না পায়, তাহলে কিন্তু বদ্বীপ গড়ে উঠবে না। হঠাৎ করে সমুদ্রে গিয়ে যদি মিশে যায়, তাহলে সে সঞ্চয় করতে পারবে না এবং মোহনায় বদ্বীপ গড়ে উঠবে না। তাহলে মোহনার কাছে মৃদু ঢাল, এই পরিবেশটা যদি থাকে তাহলেই কিন্তু বদ্বীপ গড়ে ওঠা সম্ভব। পরের পয়েন্টটা দেখো, উপনদীর ভূমিকা। আমরা কি জানি, একটা নদী উপনদীও থাকে, শাখা নদী থাকে। শাখা নদী অর্থাৎ কি? নদী থেকে যে নদীগুলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ নদী থেকে সে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। কিন্তু উপনদীর কাজ কি দেখো, পাশের থেকে কোনো নদী এসে যখন মূল নদীতে মিশছে, সেটাই কিন্তু উপনদী। তাহলে ওই যে উপনদী, সে কিন্তু পলি বালি সঞ্চয় করে নিয়ে আসছে, অর্থাৎ বহন করে নিয়ে আসছে এবং মূল নদীতে গিয়ে ফেলছে। এর ফলে কি হচ্ছে? মূল নদী তো নিজেও কিছু নিয়ে এসেছিল সঙ্গে, উপনদীর আনা যে পলি এবং বালি, সেগুলোও কিন্তু ওই মূল নদীর সাথে মিশছে এবং সেটা মোহনার কাছে গিয়ে সঞ্চয় হচ্ছে। তাহলে মূল নদীরও কিন্তু ভূমিকা আছে বদ্বীপ গড়ে ওঠার পেছনে। পরের পয়েন্টটা দেখো, শান্ত সমুদ্র। আমরা কি জানি, নদী কোথায় গিয়ে মিশছে? সমুদ্রে বা সাগরে, তাই তো? তো সাগর আর মোহনার মাঝামাঝি যে অংশটা, অর্থাৎ মোহনার কাছে কিন্তু যে বদ্বীপটা গড়ে উঠছে, সেখানে যদি সমুদ্রের জোয়ার
বা সমুদ্র স্রোত যদি বেশি হয়, সে কি করবে? ওই যে নদী পলিগুলো নিয়ে এসে সঞ্চয় করছিল, তার সেই জোয়ারের টানে বা সমুদ্র স্রোতের টানে সে সমুদ্রে নিয়ে চলে যাবে পলিবালিগুলো। তাহলে মোহনার কাছে কিন্তু সমুদ্রকে শান্ত হতে হবে, তাহলে কিন্তু বদ্বীপ গড়ে ওঠা সম্ভব। তাহলে কি কি পেলাম আমরা একটা বদ্বীপ গড়ে ওঠা না গড়ে ওঠার পেছনে কারণ? দেখো, নদীর গতিবেগ, নদীর দৈর্ঘ্য, পলির পরিমাণ, মোহনার মৃদু ঢাল, উপনদীর ভূমিকা, শান্ত সমুদ্র। এই ক্রাইটেরিয়াগুলো একটা নদীতে যদি, নদী বা সমুদ্রের কাছাকাছি এরিয়াতে যদি না থাকে বা মোহনাতে যদি না থাকে, তাহলে কিন্তু বদ্বীপ গড়ে উঠবে না। তাহলে আজকের আলোচনাটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে মোহনার কাছে কেন বদ্বীপ গড়ে ওঠে না, অর্থাৎ সব নদীতে কেন বদ্বীপ গড়ে ওঠে না, বা সব নদী কেন মোহনার কাছে বদ্বীপ তৈরি করতে পারে না। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ।